এই যে ছেলের জন্য ডিমের আমের চাটনি ভাজা, উচ্ছে আসতে আজকে বড়ি দিই লাল লাগলে। সকালবেলা ঘুম থেকে উঠে বর তো কাজে বেরিয়ে গেছে, আর ওর চাটা কমপ্লিট হয়ে গেছে। সকালের চাটা আমাকেও বানাতে হয় না, বিকালের চাও বানাতে হয় না। সকালের চাটা বড় মশাই বানায়। ওকে ডেকে ডেকে তুলে দিয়ে আমি বাথরুম ঘুরে চলে আসি। তখন বলে যে ঠিক আছে তুমি একটু শুয়ে আরাম করো, সারাদিনের মতো তোমার তো আর আরাম হবে না। এই কথাগুলো না অ্যাকচুয়ালি একটা মেয়ের জীবনে তার মা বলে যে মনে তুই আরাম কর, আমি কাজগুলো করে নিই, তোর তো আরাম হয় না বা কিছু সংসার করলে। কিন্তু আমার জীবনে না এই কথাগুলো আমার বর বলে, আজ না প্রতিনিয়ত বলে, বর বলে বা ছেলে বলে। কোনো দিন বাবা মার মুখ দিয়ে শুনতে পাইনি যে আজকের দিনটা তোর শরীর খারাপ বা পেট ব্যথা করছে বা জ্বর এসছে বা অন্য কোনো প্রবলেম হচ্ছে, আজকে তুই আরাম কর, তোকে আজকে কোনো কাজ করতে হবে না, তোর ভাগের কাজটা আজকে আমি করে নিই। কোনো দিন সেই দিনটা কোনো দিন আমার মায়ের কাছ থেকে আমরা শুনতে পাইনি। ভাবো তো আমি কত বড় অভাগা মেয়ে। শুধু আমি না, যখন কাজ করে সংসার চালিয়েছি, কোনো দিন এমন কোনো দিন নেই যেদিনে প্রতিটা দিন কাজে বেরোতে হতো। বছরে মনে হয় 3টে দিন ছুটি পেতাম। একদিন হচ্ছে দুর্গাপুজোর অষ্টমীতে উপোস করতাম বলে, একটা দিন হচ্ছে কখনো হচ্ছে তোমার ওই কিসে একটা যদি হয়তো হলো তখন একদিন। বছরে মাত্র 3টে দিন ছুটি পেতাম। বাকি দিন জ্বর হোক, জ্বালা হোক, পেট ব্যথা হোক, মেয়েদের যে প্রবলেম হয় সেই প্রবলেমে অসহ্য পেটে যন্ত্রণা হতো, সেই যন্ত্রণা হলেও কিন্তু আমাকে প্রতিদিন কাজে বেরোতে হতো। তাই সময় সেই কথাগুলো ভাবি যখন সকাল হলে বর বলে তোমাকে তো কাজ করতে হবে, তুমি এখন শোও, আমি চা করে খেয়ে চলে যাবো ওখানে। আগে তো ভোরবেলা 5টায় উঠে রুটি করতাম। যবের থেকে বরের পেটে লিভারের ফ্যাট বলে আর কী সব বলে ওইসব ধরা পড়লো, তখন থেকে বরের পেটে একটা বড় লাম্প আছে তোমরা জানো, ওই সব কিছু নানা রকম রোগ মিলিয়ে ধরা পড়লো। তখন থেকে সকালে রুটি খাওয়াটা বন্ধ করে দিয়েছে। এখনও মুড়ি খায়, শুধু বুঝেছো, হালকা খাওয়ার জন্যে মানে চেষ্টা করে। দেখো হালকা বলেছে ডাক্তার খেতে, মানে বিস্কুট খেয়ে তো আর কাজ করতে পারবে না, তাই না? বিস্কুট খেয়ে এই ভারী রাজমিস্ত্রি কাজ যদি বিস্কুট খেয়ে করে কিভাবে চলবে বলো? ওই জন্যে মুড়ি খায় আর কি। মুড়ি খায়, তবে অল্প না, বড় টিফিন কারি তোমরা দেখেছো, ওই টিফিন কারির এক টিফিন কারি যেদিন যেমন হয়, ঝুরি ভাজা দিয়ে হোক, জল দিয়ে হোক, যাই হোক। তো ছাতুটা খেলে ওর ভালো হয়। আগে সকালবেলা সকালে ছাতু খেয়ে যেত চা খাওয়ার আগে, কিন্তু এখন ওই চাটা খায় বলে আর ও ছাতু খেতে ইচ্ছা করে না। আমি ওই জন্য আর গুলিয়ে দিই না। কিন্তু বেলার দিকে তো এখন আর ছাতুটা কিনতে পারি না। সমাধি একবার দিয়েছিল, বেশ মানে ওটা চলছিল আর কি। তারপরে দেখো সকালবেলার ওই কাজকর্ম যতটা পারলাম শেয়ার করলাম। বাসন ছিল সেগুলো মাজা ঘষা করলাম। কালকে রাতে যেহেতু রাইস করেছিলাম, তারপরে এই যে ছেলের জামা প্যান্ট কাচতে নিয়েছি, বরের নিয়েছি। তার কারণ ছেলে যে কালকে নেমন্তন্ন খেতে বেরিয়েছিল, সেই নেমন্তন্ন খেতে গিয়ে ছেলে আমার এখনোই ওরকম বোকা শোকা যাচ্ছে, জানো, যে সাদা জামার মধ্যে হাতের মধ্যে কতগুলো তরকারি লাগিয়ে নিয়ে বসে আছে। সেগুলো কি করব, বললাম একটু ভিনিগার আছে, ভিনিগার নিয়ে যদি মানে রঙটা ওঠে, মানে হলুদ দাগটা ওঠে, তো এখানে ভালো করে সেটা দিয়ে মানে করলাম, বেশ চটকালাম আর ঘষলাম আর কি। ঘষেই যাচ্ছি, তারপর দেখছি না হচ্ছে না, আর একটু থাক ভেজানো, তারপরে আবার নাহলে একটু ঘষবো আর কি। তো বালতিতে জল নিয়ে নিচ্ছি, এবার কাচাকাচি করব। আর এই দেখতে পাচ্ছ সব কিছু কাচ্ছি। দেখো একদিন পরলে ময়লা হয় না, কিন্তু কি বলে যে কলারটা হাতাটা, আর এই হাতে ব্যথার জন্য আমি না জামা প্যান্ট কাচতে পারি না। তো বরমশাই বলেছিল যে বাড়িঘর হয়ে গেলে তোমাকে আমার যত কষ্ট হোক একটা মেশিন কিনে দেবো। তবে মেশিনে কাচলে কী হবে না, কলাটগুলো নাকি পরিষ্কার হয় না। এবার আমি জানি না, কোনো দিন তো ওই সব সুখগুলো ভোগ করে নি। তবে সুতপা দিদিভাই বলে, জানো মনা, আমি তো কতটা কি পারবো জানি না, তুই যদি বাড়িঘর করে নিস, বাড়িঘর যদি তোর হয়ে যায়, তখন আমি চেষ্টা করব তোর যেগুলো শখ বা ইচ্ছা সেগুলো একটা একটা করে যতটা পারবো পূরণ করার চেষ্টা। এই যে বললাম, নিজের মায়ের কাছ থেকে সেই সহানুভূতি পাইনি, যেটা হচ্ছে আমাকে দিদিভাই আমাকে সেই কষ্ট সহানুভূতি বা আমার শরীর খারাপ হলে খবর নেওয়া বলো, যেগুলো করে থাকে আর কি। খুব মানে কি কাছের মানে একজন পেয়েছি যে মানে বলে মানে বোঝাতে পারবো না যে তারও কতটা কষ্ট হয় আমাদের কষ্ট দেখে, কিন্তু কি সবাই তো সবটুকুনি করে উঠতে পারে না, তাই না? আমি আসছি দেখে, হ্যাঁ দরজাটা দিয়ে যাও, তালাটা। তো শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদও ভালোবাসাতে। সকালবেলা আজকের প্রচণ্ড মাথার পিছনে যন্ত্রণা করছিল, মাইগ্রেনের যন্ত্রণা হচ্ছিলো, জানো তো। সেই কাজকর্ম সব করে তারপর একটু শুয়েছিলাম, দিয়ে উঠে রেশন দিচ্ছে জানি, কিন্তু সকালের দিকে গেলে প্রচুর ভিড়। আজকেও দেবে, আবার পরের শুক্রবারও দেবে। সকালের দিকে উঠে গেলে প্রচুর ভিড়, প্রচুর মানে প্রচুর। গিয়ে একবার তখন দেখে আসলাম, অনেক লাইন। এই রোদ্দুরে ঠাটা পড়া রোদ্দুরে দাঁড়িয়ে থাকার
ক্ষমতা ছিল না, আর ঘরে প্রচুর কাজ ছিল, এখনও প্রচুর কাজ। কাল রাতে রান্না করেছি, বড় বড় সব জিনিস দিয়ে ঢাকা আছে খাবার দাবার, কালকে আবার নিরামিষ, সেগুলো সব বড় বড় জিনিস মাজতে হবে। স্কুল খুলে যায় তো 10:30টায়, তখন বন্ধ হয়ে যায়, তখন চলে যায় রেশন। একজন বললো চাল নেই, সেজন্য মনে চলে গেছে, দেখি গিয়ে কি হয়। চলে গেল। আর এখানে আমি ছিলাম, ওই যে বৌদিটা কোন দিকে আছে দেখাই, ওই যে সাইকেল নিয়ে ওই যে দাঁড়িয়ে আছে, এই যে ওই বৌদিটা ওখানে জমির কথা বলছে, রেশন উঠে চলে গেছে, স্কুল খুলে গেছে না, রেশন উঠে চলে গেছে। 11টা বাজতে না বাজতে ওই যে মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে, রোদ্দুর পড়েছে। ওই যে ওই বৌদিটা ওই জমির কথা বলছিল, তাই আমি আমার জমির কথা বললাম, দাঁড়িয়ে এতক্ষণ কথা বললাম আর কি, যে মানুষ কতটা, ওদের জমি দিয়েছে 2 ফুট মেপে, তার থেকে এই দু কাঠার মধ্যে 3 ফুট কম দিয়েছে। আর আমি তাই বললাম আমাদের জমির কথা, বুঝেছো? এই যে এখানে দাঁড়িয়ে কথা বললাম এতক্ষণ। ছেলে বেরিয়ে চলে গেল, রেশনে গেলাম, রেশন দোকান বন্ধ, মানে উঠে চলে গেছে। 11টা বাজে না, আসবে 8:30টায়, আর 11টা বাজতে পারবে না, উঠে চলে যাবে। 12টা অবধি দোকান যেমন খোলার কথা, এখানেও 12টা অবধি বসার কথা, বসবে না। আবার সেই সামনে শুক্রবার, দেখি এর মধ্যে রেশন দোকানে গিয়ে রেশনটা তুলে নিয়ে আসবো। মাথাটাও ব্যথা করছে আমার, মাথাটা ব্যথা করছে না, মাথাটা আমার ব্যথা, যন্ত্রণায় ফেটে যাচ্ছে আমার মাথাটা। জানা বাসন মেজেছি, তার থেকে এখন অনেক বেশি বাসন আছে, বুঝেছ? আমি দুটো খেলাম, খেয়ে নিয়ে রেশনে তো হলো না, ঘুরে আসলাম, ফোনে একটু চার্জ দিলাম, আর এখানে বাসন দেখো, দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও, দেখো বাসন, এইখানে এইখানে এখানে এখানে কত বাসন পড়ে আছে, মাজবো। সকালেও বাসন কুসন মাজা, তারপরে যে বললাম এতগুলো বাসন এখন আছে, তার কারণ কি জানো? আমাদের ঘরে তোমরা জানো ইঁদুর ছুঁচোর প্রচুর উৎপাত। আর ইঁদুর মানে সে বড় বড় যে গেছো ইঁদুর বলে না, যেগুলো ধান খেতে থাকে, সেই সব ইঁদুরগুলো, জানো? তুমি যতই ভালো করে ঢাকা চাপা দাও না কেন, ও মানে কি ঠোকাতে ঠোকাতে খুলে দেবে। রাতে যে কতবার আমার ঘুম নষ্ট হয়, ওই যে বললাম কেন বর সকালে বলে যে জানে আমার এমনিতে থাইরয়েড, রাতে ঘুম হয় না, তার মধ্যে একটু আওয়াজ হলে আমার ঘুম হয় না। এই বড় বড় গামলা কড়াই এগুলোতে না সব ভালো করে চাপা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে কি বলো তো, সকালবেলাও ফার্স্ট সকালে উঠে বাসন মেজেছি তো, তখনও চাপা দিয়ে রাখি, তার কারণ বিড়াল আছে, সব আছে, দিয়ে কখন ফেলে ওই যে একটু খাবার দাবার আছে সব দেখবো খেয়ে নিয়ে চলে গেছে, তখন তো বলো বুকের ভিতর তো ফেটে যাবে, তাই না? কষ্ট হবে। তার কারণ দেখো একটু বাঁচিয়ে বুচিয়ে রাখি ছেলেটার জন্য, ছেলেটা ভালো খায় বলে। সেটা যদি ওই বিড়াল ইঁদুরের খেয়ে নষ্ট করে দেয়, মানে ওরাও তো খেলে তো সবটা খায় না বলো, সেই জিনিসটা তো নষ্ট হয়, আর একটু খেয়ে তারপর তো বাকিটা তো নষ্টই হবে, ফেলে দিতে হবে না, তাই না? আর ছেলেটার জন্য আমি তো মা, তাই না? আমি তো অন্য কারোর থেকে আগে চেষ্টা করব ছেলেটা যেন খায়। দেখো এত গরম, মুখে হাত পায়ে ভালো করে জল দিয়ে নিলাম, তারপরেও গরম কমছে না। বাসন কুসন মেজে ঘরে তুলে রেখে দিয়ে গ্যাস মুছে নিয়ে এখন এই চালটা ধুয়ে নিয়ে রাখছি, তারপরে আমি অন্য সব রান্নাবান্নার কাজকর্মগুলো করব আর কি। একে একে সমস্ত কাজগুলো আছে। আর তারপরে ছেলে মেসেজ করছে, ছেলে ওই একজনকে একটা টাকা দিতে বলেছি, সেটাও দেয়নি, তো ঘরে গিয়ে খুঁজে বেড়াই, দেখি কোথায় আছে, কি হয়েছে। রেশন ধরে এসে তো ফোনটা চার্জে, মানে রেশন থেকে ঘুরে এসে ফোনটা চার্জে দিয়েছি, তোমরা শুনতে পাবে না পাখার আওয়াজে। দিয়ে আমি আমার মতো কাজ করছিলাম, সব গোছানো, বাইরে বাসন কোসন ভেজানো, কত জামা প্যান্ট ঢিপ হয়েছে, দেখো কদিনের হয়েছে। আর এইখানেও তাই, সেদিন পরে গেছিলাম বিকালে, পয়লা বৈশাখের দিন, সেই জামা প্যান্ট শাড়িটা বেরিয়েছিলাম, একটু দরকার ছিল, সেটা তোমাদের বলাও হয়নি, দেখানো হয়নি। নীল ষষ্ঠীতে শাড়িটা পরেছিলাম, ধুয়ে মেজে রাখা আছে। বর নীল ষষ্ঠী প্যান্ট পরে গেছিলো, ছেলে পরশুদিন পরে গেছিলো, প্যান্টটা রয়েছে। আর আজকে খানিকটা কেচেছি, ওগুলো সব না কাজ কেচে আর তোলা যাবে না। আর করে হয়েছে ব্যাপারটা কি দেখো, 2 দিন ধরে বর আসছে না, আর ছেলে কাল বাড়ি ছিল না, পরশুদিন পয়লা বৈশাখের দিনও বাড়ি ছিল না। নীল ষষ্ঠীতে কতগুলো আঙুর কেনা হয়েছিল, দেখো আঙুরগুলো, দেখো অবস্থা, সব নষ্ট হয়ে পুরো যাতা, বুঝেছো? ওনাদের ছিল, অল্প কটা আছে খাওয়া। আর ব্যাপারটা হয়েছে, দেখো তোমাদের দেখায়, আমি তো তুলে রেখে দিলাম এখানে, এই যে খাম, এই খামের মধ্যে কিন্তু টাকা কারণ বলছি, তারা এটা রেখে নি, খামের মধ্যে টাকাটা দিয়েছিলাম ছেলেকে একজনকে দেওয়ার, কিন্তু ছেলে আমার হাতের কাছে ওকে দিয়ে আমি চলে গেছিলাম, বেরিয়ে গেছিলাম আর কি। আমার ছেলে গেছে ভুলে, বাবু ভুলে গেছে, ওখান থেকে মেসেজ করেছে, আমি তোর ফোনটা দেখিনি, যে মা আমি টাকা আনতে ভুলে গেছি, ওখানেই দেখো চোখের উপরে রেখে এসেছি, অল্প কটাই নষ্ট হয়েছে।
তা আমি আবার বললাম যে কোথায়, আমি এসে দেখছি চোখের উপরে নেই, আমি জামা প্যান্ট খুলে রেখেছি, চোখের উপর নেই, তা টাকাটা গেল কই? আমি আবার বললাম যে কই টাকা, টাকা তো এর মধ্যে নেই। বলছে হ্যাঁ আমি ওখানেই রেখে এসেছি, তুমি দেখো। আমি তো দেখতে পাইনি। তারপরে কাজ বাজ করতে করে মানে অর্ধেক করে করে বাকিটা খুঁজে বেড়ালাম যে কোথায় রেখে গেছে টাকাটা দেখি। তারপরে ওখানে খুঁজে পেলাম, পেয়ে তারপর ওখানে রাখলাম। আবার ও মেসেজ করেই যাচ্ছে। আমি আবার ওকে মেসেজে রিপ্লাই করলাম, টেনশন করবে, ও টেনশানে পড়েছে, আমিও টেনশন করছি। আমি বললাম পেয়েছি, রেখেছি। বলছে নিচে পড়ে গেছিলো না? আমি বলছি হ্যাঁ। বলছে হাওয়ায় তাহলে উড়ে গেছিলো। আমি তুই বাড়ি আয়, তুই আমাকে এত টেনশান দিলি, এমনি আমার প্রেশার উঠে যাচ্ছে এই গরমে, তারপর এত টেনশান। তো চলো ভিডিওটা মানে আটকাচ্ছে। বলতে বলতে চলে এসেছি এখানে, দেখো সবজি কাটতে। আর সবজি কাটতে চলে এসেছি না, আর কি বলো, গত কদিন ধরে মানে বুকের যন্ত্রণাটা বাড়ছে আর কি, বুকে বেশ যন্ত্রণা করছে। তার কারণ বুকের কাছটা বেশ ফুলে ফুলে উঠছে আর বেশ ব্যথা করছে, নিঃশ্বাস নিতেও বড্ড কষ্ট হচ্ছে। তো ডাক্তার এর আগেই বলেছিল যে আপনি টেনশন করবেন না, টেনশন করলে আপনার হার্টের অবস্থা খুব ভালো নেই। যেহেতু তোমাদের বলেছি এর আগে একবার আমার হয়েছিল, সেই কারণে না সবসময় চিন্তা হয় যদি কখনো বেশি বাড়াবাড়ি হয় তখন কি করব। এর আগেই ডাক্তার বলেছিল যে আপনি এত টেনশন করছেন এমনিতে টাকা পয়সা নিয়ে, তারপরে যদি বুকের যন্ত্রণা হয় আপনি ভর্তি হবেন, দেখবেন কোনো নার্সিংহোমে ভর্তি হতে যাবেন, সরকারি হাসপাতালে কত কি চিকিৎসা হবে তার তো ঠিক নেই। সেখান থেকে আপনার 40-50 হাজার টাকা বেরিয়ে যাবে, তখন আপনি কি করবেন? তার থেকে টেনশনটা কম করুন। কিন্তু কি বলো, মানুষ তো দেখবে, মানুষ মাত্রেই টেনশন হয়। তুমি মনে করবে না করবো না, নিজের শরীর ভালো রাখবো, সুস্থ রাখবো, এটা করবো না। কিন্তু যারা একটু নরম মনের মানুষ হয় তাদের দেখবে মাথা থেকে কোনো সময় চিন্তা কিন্তু কমে না। আর এখানে এত মশা খাচ্ছে চারিদিকে, কি বলবো তোমাদের, মশার জ্বালায় আমি পাগল হয়ে যাচ্ছি। তো আমার হাতে দেখো অনেক দিন আগেই ছিল, কিন্তু তোমাদের প্রশ্ন হতেই পারে লোহার আর তামার আংটি, এই হাত দেখে বলেছিল। আমার ছেলে যখন ছোটোবেলায় মানে নার্সারি স্কুলে পড়ে, তখন একজন ছেলের বন্ধুর মা বলেছিল যে তোমার হাতে এমন আছে, তোমার জীবন থেকে কোনো জিনিস যাবে আর কি, মানে একটা বয়স বলেছিল, আমার মনে নেই। তার থেকে তুমি গোমের তো পরতে পারবে না, ও তো অনেক দাম, তুমি একটা লোহার আংটি পরো। তারপরে তো পরেছিলাম, পরে থাকার পরে কি জানো, আমার হাতের আঙুলগুলো সরু হচ্ছিল, আর যখন হাতটা ফুলে যায় তখন ভীষণ কষ্ট হচ্ছিল। ফুলে গেলে আংটিটা চেপে যেত, আমার হাতে আরও বেশি যন্ত্রণা করতো। তারপর আবার ওইগুলো পরলাম আর কি। সোনার আংটি তো কোনো দিন হাতে উঠবে বলে মনে হয় না, কেন একটা নুপুরই বানাতে পারছি না। আমি নুপুর পরতে খুব ভালোবাসি, খুব পছন্দের আমার নুপুর, কিন্তু সেখানে একটা নুপুরই বানাতে পারছি না, তো সোনার আংটি কী করে বানাবো? তাই লোহার দিয়ে এই কাজ চালাই। তাই বরকে বলছিলাম যে সোনা তো আর জীবনে হাতে উঠবে না, তাই জন্য লোহাটাই পরে শখ মেটাচ্ছি। সব ফেলে টেলে দিয়ে আমি শুয়ে আছি। ডিম আর আলু, ফাটা ডিম ছিল, তা ওটাই সেদ্ধ করলাম। লাইটটা জ্বালালাম, ভাল লাগছে না, মাথাটা ব্যথা করছে আজকে। এই স্ট্যান্ডটা যাও একটু আধটু কাজ হতো, তাও এখন আর কাজ হচ্ছে না। একটা স্ট্যান্ড কিনতে হবে, পাখাটা কমিয়ে দিই, 1:30 বাজে, রান্নাটা সেরে নিই। এই দেখো একে একে সব কাজ করছি। এখানে উচ্ছে আলুটা কেটে নিচ্ছি। উচ্ছেগুলো ভিতরটা একদম কচি, জানো তো, কিন্তু কি বলো, উপরটা কেরম হলুদ হলুদ হয়ে গেছে। আসলে ওই শোকেসের ভিতর থাকে, ওটা তো গরম হয়, সের জন্যে। আর ছেলে বাড়ি নেই, ছেলে পড়তে গেছে আজকে, সেই 10:30টায় বেরিয়েছে, 10:30, 11:15। আর এখন 2-2-2:30 বাজতে যে আসেনি। তো ওর বাবা আরও একসাথে আসবে। ও যখন পড়াতে ছুটি হয় তখন আমাকে ফোন করে দেয়। আর এখানে দেখো যে ডিমটা বার করছে, ছেলের ডিমটা তো অমলেট করি তোমরা জানো। আর বর হচ্ছে কি বলো তো, এই একটা ডিম আমি আর বর ভাগ করে খাই। তোমাদের বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, তো আজকে তোমাদের আমি দেখিয়ে দেবো ওখানে, বুঝেছো। তারপর ছোট ছোট একটা বেগুন দেখলাম নষ্ট হচ্ছে, আমি তো কানা বেগুন এনেছিলাম। বেগুনটা ওই যে মানে একদম ভিতরটা রস কষা বেরিয়ে পড়েছিল, তাই জন্য ওই যে বেগুনটা এই কুকারে সেদ্ধ দিয়ে দিয়েছি। আমি তো বেগুন পোড়া খেতে খুব ভালোবাসতাম, তবে ইদানিংয়ে একদমই কিছু ভালো লাগে না, খেতেই ইচ্ছা করে না, ভালো কি লাগবে, কেমন যেন মুখ টুক দিয়ে অরুচি মানে সিস্টেম হয়ে গেছে। আর এই যে তোমরা এখানে সাইড দিয়ে দেখতে পাচ্ছ, এটা কাঠগুলো কি বলো, চকিটা কোনো রকম, চকিটা আমরা দৌড়াতাপ্পি দিয়ে রেখে দিয়েছি। চকিটার আমাদের অবস্থা ভীষণই খারাপ, বুঝেছো। নতুন করে এখন এই মুহূর্তে এই ঘরে বানানো যাবে না। আর হচ্ছে মানে যে মানে চেষ্টা করব অন্য কিছু, সেটাও না। একটা চকির জন্য বলতে গেছিলাম তো, মানে বানানোর জন্যে 10,000 টাকা চাইছে। 10,000 টাকাটা মানে কিন্তু কম না।
বুঝেছো? তারপরে এখানে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে এখানে তেল গরম হয়ে গেছে, আর এখানে যে রান্না বসিয়ে দিচ্ছি আর কি একে একে, আর এই যে সবজির খোসাগুলো সব তুলে নিচ্ছি, ময়লার বালতিতে ফেলে দেবো আর কি। আজকে না মানে আজকাল রান্নাটা কম করছি গ্যাসের জন্যে, কিন্তু বুঝছি না গরমের জন্যে নাকি শরীরটা খারাপের জন্যে হাত পা কিছুতেই আমি চালাতে পারছি না আর কি। ভীষণ কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে মানে বুক ফেটে যাচ্ছে, তবু বলে না বুক ফাটলে মুখ ফাটে না, সেরকম একটা কন্ডিশন হয়েছে আমার। প্রচণ্ড মানে কষ্ট হচ্ছে, মানে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে শরীরটা এবার একটু রেস্টের প্রয়োজন। তারপর দেখো ওখানে ভাজাটা বসিয়ে দিয়ে বললাম চলো অন্য কাজগুলো সেরে নিই, আমাকেই তো করতে হবে, তার জন্য দেখো আর বারবার ফোনটা চার্জ দেওয়ার, দেখো ময়লার বালতিটা উল্টে গেল। ওই দাদাকে যত বলি সোজা করে রাখবেন, উনি একটু কাত করে রাখে, আর আমরা ফেলতে গিয়ে তখন ওই একদমই উল্টে যায়। তো এই কটা বাসনও চলো ধুয়ে নেবো আর কি, ময়লাটাও তখন ফেলে দিলাম। এই যে উচ্ছে ভাজা দেখতে পাচ্ছ, এটা হয়ে গেছে আর ঝরঝরে করে হয়েছে, আর বেশি ভাজবো না, উচ্ছে আর আলু তো একটু বেশি লাল লাল ভাজলে কি বলো উচ্ছের সমস্ত পুষ্টি চলে যাবে। আর এখানেও ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ আর টমেটো আর কেটে নিয়েছি, আলু ডিম, আর এই হচ্ছে একটু বেগুন সেদ্ধ দিয়েছি আমি খাবো, এর সঙ্গে টমেটো সেদ্ধও দেবো। তো চলো, কুমড়ো শাকের তরকারিটা একটু বড়ি দিলাম আর একটু ফোড়ন দিলাম, বুঝেছো, দিয়ে রাখলাম। আর এই যে ডিম ভাজাটা হয়ে গেছে, তারা গ্যাসটা কমাই। ছেলের জন্য ডিম ভাজা, ছেলের জন্য ডিম ভাজা হচ্ছে, আর ভাতও হয়ে এসছে, এবার ফ্যানটা ঝরাবো, আর ডিমের তরকারিটা বসালেই রান্না শেষ। আজকে ডিমের তরকারি অল্প করে বানালাম, তার কারণ হচ্ছে কালকে নিরামিষ, আর প্রতিবার যখনই ডিম বানাই না তখনই তার তরকারি পরের দিনও আলু ঝোল থেকে যায়, এখানে আজকে একদম গোনাগুনকে আলু দিলাম আর কি, হয়ে যাবে এবেলা ওবেলা। ডিমের ঝোল এখানে ফুটছে, আর বর এসে গেছে, বর মশাই এসে, আমি কালকে আম সেদ্ধ করে রেখেছিলাম, সেটা কালকে আর শরবত খাওয়া হয়নি, বিকালে বাড়ি এসছে সন্ধ্যেবেলা, সেহেতু সে আম তো টক তো আর খারাপ হয় না, জল দেখো কী ভুলভাল করে দেখো, ঠিক আছে, আমি চোখে দেখতেই পাচ্ছি না, আর চোখটা এরকম হয়েছে, যাকে। আর এখানে ওই যে বর শরবত বানাচ্ছে, আর ছেলেও সবে বাড়ি ঢুকলো, আর বড়ও সবাই বাড়ি ঢুকলো, দুজনে। দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, দেখো এখানে হচ্ছে ভাত গরম গরম, আর আমার আজকে ফোনটা খুব ডিস্টার্ব করছে জানি না কেন। আর এখানে রয়েছে হচ্ছে কালকে টমেটোর আমের চাটনি, ছেলের ডিমের অমলেট, আর এখানে রয়েছে উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা, আর এখানে কালকে ওই কুমড়ো শাকটা, তার সাথে আজকে বড়ি দিয়েছি, লাল লাল দেখা যাচ্ছে, আর এই হচ্ছে ডিমের ঝোল লাল লাল। তো এই হয়েছে আজকে আমাদের পুরো দুপুরের খাওয়া দাওয়া। তো কেমন হয়েছে পছন্দ করে বলো। তো এখন গ্যাসের জন্য রান্নাবান্না অনেকটাই কমিয়ে দিয়েছি, বেশি করিই না এখন একদম বলতে গেলে। এই দেখো তোমরা দেখে নাও আর কি, এই যে দেখতে পাচ্ছ বর অর্ধেক ডিম খেয়েছে, অর্ধেক রেখে গেছে, এখানে ছেলে বলছে মা তুমি তো রাতে খাও এখন খাচ্ছ, বলো রাতে খাবো, শরীরটা এমনি ভালো না, গ্যাস ট্যাস হয়ে গেলে বুক টুক ব্যথা করছে, কি থেকে কি হচ্ছে সেটা বুঝছি না, তার জন্য এখন খেয়ে নিলাম। তো এখন এখানে রোজই তো তোমাদের বাসন মাজা দেখাই, তো আজকে আর না, তো জলের এখন দুদিন ধরে টেনশন নেই আর কি, তো সেই কারণে দেখো এখানে সব আস্তে আস্তে গুছিয়ে নিয়ে এবার বাসন মাজতে যাবো। আজকে তোমাদের আমরা জানাতে পারিনি শুভ সন্ধ্যা, বুঝেছো, তার কারণ সন্ধ্যাবেলাতেই একটা খবর পেলাম, সে খবরেই চলে গেছিলাম। পাখাটা একটু কমাতো বাবা। আর এখন বাজে 9:30, সেই ঢুকলাম, তো খিদে পেয়েছে, ছেলে খিদে করছে, আজকে আমাদের বেরোনোর কথা ছিল মানে আজকে আমাদের পিৎজা খাওয়ার কথা ছিল, আর হচ্ছে সুতপাদি ভাই ছেলেকে একটা সানগ্লাস কিনতে বলেছিল, সেগুলো যাওয়ার কথা ছিল, তো সেগুলো আজকে হয়নি, এই ঢুকলাম জাস্ট সেই সন্ধ্যাবেলা বেরিয়ে। আর তো কেন হয়নি তো জানো, আমাদের যে জমি বিক্রি করছে যে ছেলেটা একটা ভয়ানক কাণ্ড করে বসেছে জানো, ভয়ে তো ওই জন্য আমরা তো মানে তোমরা অনেকে বলো যে কেস করেনি, এই করেনি সেই করেনি, ও ওই ধরনেরই ছেলে, পরবর্তীকালে এরকম অনেক মানুষের ঘোটালা করার পর থানা পুলিশ জেল ঘেটে এসেছে, ওই ধরনের রয়েছে। একটা ছেলেকে, নিরীহ ছেলেকে এমনি সামান্য একটা কথা কাটাকাটিতে ছেলেটাকে ছুরি মেরেছে, ভাবতে পারো, সেই মানে তোমরা চারিদিকে দেখেও নিয়েছো। ওটা দেখে এর মধ্যে রাখবি না, কেকের মধ্যে রাখবে না, ওটা তো ডিম ফেম, ওটা তো নিরামিষে খাওয়া যাবে না। তো হচ্ছে মানে নিরীহ ছেলে, আর কালকে আবার নিরামিষ, তো আর দুটো বিস্কুট নিয়ে নে, খা দুটো বিস্কুট। আর নিরীহ ছেলে, বুঝেছো, একটা মানে কি বলবো আর কি, পুরো পাড়ার লোক খেপে গেছে, পাড়ার লোক পুরো বাড়িটাকে যা মানে খুশি করতে চেয়েছে, মানে ভেঙে চুরে আগুন ধরি যেমন হয় আর কি।
আমরা গেছিলাম, প্রচুর পুলিশ, মিলিটারি, তারপর মহিলা ফোর্স সব আছে। আর এত খিদে পেয়েছে, দুপুরে খেয়েছিলাম একটু পান্তা ভাত। শক্ত হয়ে গেছে কেকটা না ভাবে, শক্ত হয়ে গেছে না, নরম ছিল। কয়েকদিন হয়েছে বর কাজের বাড়ি থেকে বরকে দিয়েছে, বর নিয়ে এসে শোকেসে রেখেছে। আজকে যাওয়া হলো না জানো তো, আজকে যাওয়া হলো না। কালকে আমাদের নিরামিষ, কালকেও যাওয়া হবে না। পরশুদিন সন্ধ্যাবেলা ছেলে বাড়ি থাকবে না, পরশুদিন যাওয়া হবে না, সে গিয়ে দেওয়া হলো সোমবার। কেমন করে মেরেছে, পুরো নালি ভুড়ি বেরিয়ে এসছে। ভাবা কি ভয়ানক বলো তো। পৃথিবীতে কত রকমের মানুষ আছে, শুনেই মনটা খারাপ। ঘুরে আসলাম, দেখে আসলাম। 2-3 দিন ধরে জামা কাপড়গুলো এখানে সব পড়ে আছে আর কি। তাই বরকে বললাম তুমি তো দেখতে পাচ্ছ না, তো ভাঁজ টাজ করো। তো আমি ওখানে মানে ফোনে কাজ করছিলাম, এত রাতে বাড়ি এসেছি। তো এখানে ফোনে কাজ করতে করতে বর তখন এই শাড়িগুলো সব ভাঁজ করে দিচ্ছে। তো আমি বললাম যে আমি ভীষণ লাকি, যে কষ্টটা আমার জীবনে বোঝার দরকার ছিল আমার মায়ের বাবার, তারা কিন্তু না বুঝে সেই কষ্টটা কিন্তু আমার বর বোঝে। আমার সুখ দুঃখ, ভালো মন্দ, রাগ অভিমান সমস্ত কিছু এই মানুষটার কাছে আমি রাগও দেখাই, আমি মানে কি চিৎকারও করি, আমি ভালোবাসা, মানে সমস্ত কিছু এই মানুষটা। তারপর রাতে রুটি করে নিয়েছি, রুটি করে নিয়ে এখন বরকে বললাম যে একটুখানি মগে জল কাপড় আনো, আমি গ্যাসটা মুছে নিই। তো বড় ওই জন্য জল কাপড় এনে দিয়ে হাত ধুয়ে উপরে খেতে গেল, আর আমি তখন এই গ্যাসটা মুছতে নিয়েছি। মানে তোমরা খেতে থাকো, আমি গ্যাসটা মুছে নিয়ে তারপর একটু ভয়েসটা দিয়ে নিই। কেন রাত হলে তখন চারিদিকে কী হয় না, নিস্তব্ধতা যখন বাড়ে, তখন কারোর জল পড়া, কারো কুকুরের আওয়াজ, কারোর বাড়ির চেল্লানো কথা প্রচণ্ড জোরে আসে আর কি। ওই জন্য আমি চেষ্টা করি তাড়াতাড়ি দিয়ে নেওয়ার। আমি গ্যাস ট্যাস মুছে রুটি করে মুখ হাত পা জল দিয়ে দিলাম, প্রচুর গরম লাগছে দেখতে পাচ্ছ। আর বর আর ছেলে খেলেও হচ্ছে, এই যে বর খেয়ে আমার রেখে গেছে। আর এই যে বর যে বাড়ি কাজ করছিল, বরকে 2টো মিষ্টি দিয়েছিল খেতে, বুঝেছো। ও তো বেচারা খায় না, নিয়ে আসে আমাদের জন্যে। আর এরকম ভিজা মিষ্টি, মানে রসগোল্লা টাইপের যে মিষ্টিগুলো, রসমালাই, রসগোল্লা বা ওই গোলাপজাম, তারপরে ওই সাদা লম্বা লম্বা ওই রসের মধ্যে চুবানো যত রসের মিষ্টি আমি খুব ভালোবাসি। সত্যি বলতে আমি সন্দেশ একটাও খাই না, খেতে পারিও না। সন্দেশ খেলে আমার শরীরটা কেমন করে, গাটা গুলায়, গলাটা আটকে যায়, বুঝেছো। তো এখন পাখা বন্ধ করলাম, হচ্ছে ভিডিওতে ভয়েস দেবো, দিয়ে তারপরে অল্প ভাত আছে, একগাল খাবো, একটা রুটি খেয়েছি। আর বর রেখে গেছে, এটাও খাবো। ছেলের খাওয়া হয়ে গেল। আর সত্যি মন মেজাজ ভালো খারাপ। আর আমার বোন, মানে যেখানে ওদের বাড়ি, আমার বোনের বাড়ি তার কাছে। তো বোন সত্যি কথা বলতে, আমি ফোন করলাম, আমি খবর পেয়ে, তো বোন বললো আমি তোকে খবর দিইনি, তুই হেবি চিন্তা করবি, তোর এমনিতেই শরীর ভালো না, বুকে যন্ত্রণা, তোর টেনশানের জন্য তোকে খবর দিইনি। তা আমি আবার বেরিয়েছিলাম, ওই বৌদি আবার বললো যে পুলিশ এসে সব চলো তাহলে আমরা সব বলা বলি করি। পর থেকে আমি বললাম যে আর কি মানে গেলাম আর কি বলা, মানে বুঝতেই পারছো কতটা ভয়ানক একটা মানুষ। সামান্য সকালে রাস্তায় গাড়ি সরানো নিয়ে কথা হওয়াতে এরম পুরো মেরে ফেলতে চাইলো। আর আমরা যদি কিছু বলি করি তাহলে কি ভালো, আমাকে বললাম তো আমি কেন ছেড়ে দিয়েছি, তোমরা হয়তো বলবে কেস করনি, এই করনি, সেই করনি। আমার বাবা যখন মানে মারা যায় তখনই তো এরকম জমির কেসটা হয়েছিল। তো একদিন আমি বলেছিলাম যে আমার কাছে সব প্রমাণ আছে, আমি এগ্রিমেন্টের কপি টপি আছে, আমি এবার কেস করব। তখন আমায় বলেছিল কি বলো তো, যে তোর ছেলে, আমাকে বলেছিল তোমার ছেলে আছে, তোমার ছেলে থাকবে। তো আমি সত্যি বলতে, আমরা সাধারণ মানুষ, তো আমরা অত ঘোর প্যাচ বুঝি না, আমি ভয় পেয়ে গেছিলাম জানো তো। সত্যি কথা বলতে যে এইরকম ও এতটা ভয়ানক, আমি মানে আমি বলে না, আমার সাথে যে বৌদিরা আরও ছিল, তোমরা ফেসবুকে দেখেছো যে বৌদি খুব মানে আমার সাথে যায় আর কি, মলিনা বৌদি, ও তো খুব চিৎকার চেঁচামেচি করছে, ওটাও ভিডিও হয়েছে আর কি, মানে রিপোর্টাররা তুলেছে, জিজ্ঞাসা করেছে। তো সত্যি বলতে আমি সেই বৌদিকে তখনই বলেছিলাম, বৌদিরা বলেছিল যে ওকে মানে ওকে অশান্তি করা, আমি বললাম কোনো দরকার নেই, ওইসব ছেলেপিলে একদম ভালো না। তো আজকে সামলে বৌদি বলছিল যে তুমি যে কথাটা বললে কথাটা মিলে গেল বাবা, ও টাকা গেছে, মানুষরা আমার ছেলে স্বামী আমরা সব ভালো থাকলে আবার ওরকম হবে। তো ওই বলে না, মানে ও এখন গেল, আমাদের ভারতের আইন ব্যবস্থা জানো তো কেমন, ও যে এখন গেল 2-3 মাস থাকবে, থেকে টাকা দিয়ে জামিন করে বেরিয়ে আসবে, এসে আবার উৎপাত শুরু করবে। এ হচ্ছে ব্যাপার। আগে এরম ছিল না, কি জানি কোন সঙ্গ দোষে মিশে মানুষের, বলে না সঙ্গ মানুষের জীবনটা করে শেষ করে দেয়, সেই রকমই অবস্থা হয়েছে ওর। তো যাকগে, দেখা যাক যে ছেলেটা কেরম করেছে, সেই ছেলেটা কেমন কি থাকে। এখানটা কি দেখা যাচ্ছে, ও বাস অন্ধকারে ওদিকে।
তো কেমন কি থাকে এ হচ্ছে কথা। তো চলো আজকের ভিডিও এই অবধি রাখি। সব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো বিদায় জানাই, টাটা।